আমরা এখন একটা প্র্যাকটিক্যাল রিটার্নে চলে যাব। আজকে একটা রিটার্ন একদম সাবমিট করে ফেলবো, আমি একটা রিটার্ন যেটা সাবমিট করে ফেলার মতো একটা প্রস্তুতি নিয়ে একটা রিটার্ন দিচ্ছি। তাহলে সাবমিশনের পরে ইফেক্টটা কি হবে সেটাও বোঝা যাবে। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করে চলে যাচ্ছি। আপনি যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো একটু নোট ডাউন করে রাখেন, আমরা পরে প্রশ্নগুলো নিব। আচ্ছা, ক্রোমে গেলাম আমরা। ক্রোমে মানে এখানে আমরা কি করব, ই রিটার্ন লিখে সার্চ দিব, অথবা ইটেক্স এনবিআর ডট বিডি সার্চ দিলে আমাদের ওই কাঙ্ক্ষিত সিস্টেমটাতে নিয়ে যাবে আমাদের। তাহলে আমরা এখানে ই রিটার্ন লিখে সার্চ দিই, ই রিটার্ন। ঠিক আছে, এই দেখেন শুরুতেই আছে ই রিটার্ন, এখানে প্রেস করলাম। আমরা এখন একটা রিটার্ন সাবমিট করব। যে রিটার্নটা একজন ব্যক্তি, একজন কর্তা ব্যবসা হতে আয়, ব্যবসা হতে আয় আছে এই ধরনের একটা রিটার্ন। শুধু ব্যবসা হতে আয় আছে, অন্য আর কোনো আয় নেই। আমরা মূলধনী আয়টা পরে আরেকটা রিটার্নে এন্ট্রি করে দেখাবো। তো এখন ব্যবসা হতে আয় আছে এই ধরনের একটা রিটার্ন একদম টোটালি সাবমিট করব। ওনার অ্যাকাউন্টটা আমি করে রেখেছি, কারণ এখন ওটিপি নেওয়া হয়তো বা ওনার কাছ থেকে সম্ভব হইতো না, কাছের ভিতরে থেকে, যে কারণে আমি ওটিপিটা নিয়ে রেখেছি। তার মানে আই এম অলরেডি রেজিস্টার্ড। এখানে ওনার টিনটা দেই, 24 19 58। পাসওয়ার্ডটা দিচ্ছি। সিস্টেমটা একটু সময় নিচ্ছে। আমরা খুব দ্রুতই কিন্তু কাজটা করে ফেলতে পারবো, একদম সহজ। দেখেন, রেগুলার ট্রেনে গেলাম, ইনফরমেশন যেগুলা দেওয়ার এগুলা আমরা দিব, আর যেগুলো ডিফল্ট করে এগুলো তো দেওয়া যাবে না। ওনার ইনকাম আছে শুধু ইনকাম ফ্রম বিজনেস, আমরা ইনকাম ফ্রম বিজনেসটা সিলেক্ট করলাম। আর কোনো ইনকাম নেই এই রিটার্নটায়। না, আয়ের উৎস হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন দিলাম। ওনার কোনো রিবেট নেই, তাহলে নো দিলাম। ওনার 50 লক্ষ টাকার উপরে সম্পত্তি নেই, ওনার আছে 18 লক্ষ টাকার সম্পত্তি, তাহলে আমরা এখানে নো দিলাম। গ্রোস ওয়েলথ ওভার 50,000। আর কোনো কিছু নাই, সব যে কটা ডিফল্ট আছে ডিফল্টই থাক। সেভ কন্টিনিউতে আমরা ইনকাম হেডে গেলাম। এখানে দেখেন লেখা আছে বিজনেস ক্রাইটেরিয়া। বিজনেস ক্রাইটেরিয়াটা কেমন সেটা মার্ক করে দিতে হবে। তো এখানে প্রেস করলে দেখেন এখানে বেশ কয়েকটা ধাপ রয়েছে। রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম, বিজনেস অবলিক প্রফেশন সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স, মানে বিএসএমটি। এখানে সাইডে দেখেন এই যে কন্ট্রাক্ট বা সাপ্লাই অফ গুডস 89 ধারার যেটা ট্যাক্স কেটে রাখা হয়। প্রফেশন কনসালটেন্সি আদার সার্ভিসেস টিডিএস 90 ধারায় যেটা ট্যাক্স কেটে রাখা হয়। অ্যাডভার্টাইজমেন্ট 92 ধারায় যেটা ট্যাক্স কেটে রাখা হয়। কমিশন, কেউ যদি কমিশন ব্যবসা করে তাহলে এই হেডটা কিন্তু সিলেক্ট করতে হবে। আপনি হেড ভুল করলে কিন্তু আবার রিটার্নটা পরিপূর্ণ হবে না। তাহলে দেখেন এখানে হেডিং গুলো আছে, এগুলা আপনি অবসর সময় বসে বসে দেখবেন যে আসলে কোনটা কোথায় আছে। ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট 120, তাহলে কারো যদি ইম্পোর্ট বিজনেস থাকে এটা টিক মার্ক দিতে হবে। এক্সপোর্ট বিজনেস থাকলে এটা দিতে হবে। সি এন্ড এফ বিজনেস থাকতে পারে, এক্সপোর্ট থাকতে পারে, ফরেন ইনকাম এজেন্ট সার্ভিসেস থাকতে পারে। মানে এক একজনের বিজনেসের ক্রাইটেরিয়া একরকম। কারো যদি রিয়েল এস্টেট ও ল্যান্ড ডেভেলপমেন্ট বিজনেস থাকে এখানে সিলেক্ট করতে হবে।
শিপিং বিজনেস, কমার্শিয়াল মোটর ভেহিকল, ইনল্যান্ড শিপিং, এনি আদার বিজনেস যেটা টিডিএস এর বিধানে আসে। তাহলে মানে টিডিএস থাকলে পরে এই হেডটাতে আসবে। টোবাকো বিজনেস, কারো যদি টোবাকো বিজনেস থাকে, প্রোডাক্ট অফ টি ও রাবার, রাবার বা চা ব্যবসা থাকলে এটা, সার্টিন সোর্সেস অফ এগ্রো বিজনেস, এখানে একটু চাপ দিয়ে দেখি। এখানে যদি সুনির্দিষ্ট কিছু আহ, ব্যবসা আছে এগ্রো বিজনেসের, ওইটা যদি থাকে ওখানে দিব। এরপর আর কি আছে দেখেন, স্পেশাল বিজনেস ইনকাম, এখানে চাপ দিয়ে দেখি স্পেশাল কোনো বিজনেস থাকলে। কিছু কিছু বিজনেস আছে নিজের আইএসআর উপরে নিয়ে আসে এনবিআর থেকে বিশেষ সুবিধা নেওয়ার জন্য। এটা অপশন রাখা হয়েছে আর কি, সব কয়টা ক্রাইটেরিয়া হয়তো বা প্রচলন এখনো হয়নি, বা আপনি ওই আয়ের খাত এখন পর্যন্ত পাননি। মানে একটা ই রিটার্ন বা ট্যাক্স ফাইল সম্পর্কে স্বয়ংসম্পূর্ণতা আপনার তখনই আসবে যখন ওই ফাইলটা আপনি বাস্তবিক করতে পাবেন, তাই না? পাইলে পরে ফাইলটা যখন করবেন তখন বোঝা যাবে। ইনকাম সাবজেক্ট টু রিডিউস রেটে ট্যাক্স দেওয়া হয়, যদি কোনো ইনকামের খাত থাকে এটি এখানে দিতে হবে। তাহলে আমি যে রিটার্নটা এখন ফিল আপ করবো সেটা হচ্ছে রেগুলার বিজনেস, উনি জুয়েলার্স এর ব্যবসা করে। না, জুয়েলার্স এর ব্যবসা না, বেডিং বিজনেস। বেডিং, মানে বেডিং বিজনেসটা কি, উনি লেপ তোশক আর কি এগুলো তৈরি করে বিক্রি করে। রেগুলার টাইপ এটা, হ্যাঁ, কোনো টিডিএস নাই, কিছু নাই। তাহলে রেগুলার বিজনেস এন্ড প্রফেশনাল ইনকাম এখানে সিলেক্ট করবো। করার পরে দেখেন বিজনেস টাইপ আসতেছে, বিজনেস টাইপ মানে হচ্ছে ব্যবসাটার ধরন। তাহলে এখানে বলছিলাম কি, বেডিং বিজনেস, বেডিং বিজনেস, বিজনেসের ধরনটা ইয়ে করলাম, ধরনটা সিলেক্ট দিলাম, এটা আমাকে লিখিয়ে দিতে হবে। বিজনেস নেমটা কি, ওনার বিজনেস নেমটা হচ্ছে মেসার্স নাজমুল বেডিং। ঠিক আছে, বিজনেস অ্যাড্রেসটা কোথায়, এটা হচ্ছে রজনীগন্ধা সুপার মার্কেট। রজনীগন্ধা সুপার মার্কেট, ঠিক আছে। এটা কোথায়, এটা সম্ভবত ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়াতে পড়ছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। এই যে সেলস টার্নওভার যেটা আমরা আগে স্লাইডটাতে দেখে আসছি, ওনার প্রাপ্তি কত, ওনার প্রাপ্তি তো উনি হিসাব করে রাখেন। ওনার ব্যাংক স্টেটমেন্ট দেখলাম, ব্যাংক স্টেটমেন্টে আছে 40 লক্ষ টাকার মতো ডিপোজিট হয়েছে। তাহলে আমি এখানে ওনার 45 লক্ষ টাকা আমি নেই, কারণ কিছু তো নগদ থাকতে পারে, আমি একটু ব্যাখ্যা দিতে পারবো। 45 লক্ষ টাকা সেলস ধরলাম, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি প্রোপাইটার বিজনেসের রিটার্ন গুলা এভাবেই আপনাকে করতে হবে, কারণ ওনারা তো হিসাবের খাতাপত্র সংরক্ষণ করে না। ঠিক আছে, তো এটা প্রচলন আছে, যেহেতু প্র্যাকটিস আছে, এটা প্র্যাকটিসও কিন্তু আইনের একটা অংশ। আর হচ্ছে এখন আমরা গ্রোস প্রফিট বের করবো, মানে প্রত্যক্ষ খরচটা বাদ দিব। গ্রোস প্রফিট সরাসরি ভাবে স্ট্যান্ডার্ড জিপি রেট যেটা, বা গ্রোস প্রফিট রেট 15%, আমরা ওনার 15% দেবো। কিছু ব্যবসা আছে যেমন রেস্টুরেন্ট গুলা 30%, 35% পর্যন্ত জিপি নেওয়া যায়, লাভ থাকে ওই পরিমাণ। লাভের পরেও তো খরচ হবে, কিন্তু আরেকটা খরচ দিয়ে পরে আপনি নেট ইনকামটা বের করবেন। তাহলে এখানে গ্রস প্রফিটটা ওনার স্ট্যান্ডার্ড যেটা 50% আমরা নেই। 45 লক্ষ টাকার উপরে 15% যদি জিপি নেই, তাহলে 6,75,000 হয়। 6,75,000, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর এখন এরপরে গ্রস প্রফিট আর নেওয়ার পর অন থার্ড বাদ দিব, 6,75,000 বাঘ 3, 2,25,000 টাকা। আলটিমেটলি যে ইফেক্টটা আমি সামারিটা দেখিয়েছিলাম এটা কিন্তু এখানে পড়েছে। ঠিক আছে, দেখেন এই 4,50,000 টাকা, মানে ওয়ান থার্ড বাদ দেওয়ার পরে যেটা 4,50,000, এটার উপরে ট্যাক্স ক্যালকুলেশন হবে। সফটওয়্যার কিন্তু এটার উপর ট্যাক্স ক্যালকুলেশন করবে, এই জন্য এগুলো ঠিকঠাক করে বসাইতে হবে। এখানে বলছে মেনটেন বুকস অফ অ্যাকাউন্ট, আসলে মেনটেন করে না, এরপরেও এখানে একটা অ্যাকাউন্টস আছে, এটা আমরা অ্যাকাউন্টসটা দিয়ে দিব, যেটা স্বাভাবিক অ্যাকাউন্টস হিসেবে আমরা ইনফারেন্স এর ভিত্তিতে করবো আর কি। তাহলে ওনার ওপেনিং ক্যাপিটালটা কত, মানে গত বছরের, প্রথমে আমরা নিচের গুলা ফিল আপ করি একটু, কারণ একটা সাইড, এখানে দুইটা সাইড আছে, দুইটা সাইড নিচে নিচে দিয়ে দিয়েছে, একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড। এই যে ওপেনিং ক্যাপিটাল থেকে শুরু করে শেষ পর্যন্ত, এটা হচ্ছে আহ, দায় ও মালিকানা সত্ত্বের পার্ট। এ সমান সমান এল প্লাস ওই যেটা,
ওনার্স ইকুইটি এবং লাইবিলিটি হচ্ছে এই ওপেনিং ক্যাপিটাল থেকে শুরু, আর উপর থেকে ক্যাশ ইন হ্যান্ড থেকে টোটাল অ্যাসেটস পর্যন্ত এটা হচ্ছে অ্যাসেটস পার্টস। আপনি যদি ইয়ে করেন, একটা চূড়ান্ত হিসাব বা অ্যাকাউন্টস তৈরি করেন, অ্যাকাউন্টস এর দুইটা অংশ থাকে, উদ্বৃত্ত পথের দুইটা অংশ, ব্যালেন্স শিটের দুইটা অংশ থাকে, মানে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কিরকম এটা ব্যালেন্স শিটের মাধ্যমে বোঝা যায় বা দেখা যায়, এক নজরে আপনি দেখতে পারবেন। তো ওনার যেহেতু একটা ব্যবসা, ওনার ব্যালেন্স শিট আমরা তৈরি করে দিচ্ছি। এখানে ইনকাম সামারিতে ক্রয় বিক্রি হিসাব আর লাভ ক্ষতি হিসাব চলে গেছে, আমরা এখানে নিট লাভটা বের করে ফেলছি। এখন আমরা ব্যালেন্স শিটটা তৈরি করবো। ব্যালেন্স শিটের দুইটা পার্শ্ব থাকে, একটা সম্পত্তি পার্শ্ব, একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব পার্শ্ব। এখানে নিচের পার্শ্বটা ওপেনিং ক্যাপিটাল থেকে শুরু করে শেষ পর্যন্ত পার্শ্বটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব পার্শ্ব, আর ক্যাশ ইন হ্যান্ড থেকে শুরু করে টোটাল অ্যাসেটস পর্যন্ত এটা হচ্ছে সম্পত্তি পার্শ্ব। তাহলে আমরা প্রথমে দায় ও মালিকানা সত্ত্ব পার্শ্বটা ফিল করবো। ওপেনিং ক্যাপিটালটা কত, মানে এই ব্যবসা প্রতিষ্ঠানটা এই বছর 30/6/2024 তারিখে কত টাকা নিয়ে এই ব্যবসাটা শুরু করছে? মূলধনটা কত ছিল? মূলধনটা ছিল 14,75,000। তাহলে আমি এখানে লিখি 14,75,000। 4,50,000 টাকা লাভ হয়েছে, আর এখান থেকে উত্তোলন, যেহেতু এক মালিকানার ব্যবসা, ওনার একটা পারিবারিক খরচ আছে 2,60,000 টাকা পারিবারিক খরচ, এটা তুলে নিছে এখান থেকে। তাহলে তার এখন ক্যাপিটালটা থাকতেছে কত? 16,65,000। 16,65,000 টাকায় সম্পত্তির যে হেড গুলো আছে এখানে বিভিন্ন পার্শ্বে দেখায় দিতে হবে যে টাকাটা কোথায় কোথায় আছে। তাহলে ওনার ইনভেন্টরিজ আছে ধরেন 50,000 টাকা, এটা আমি ইনফারেন্সের ভিত্তিতেই কিন্তু করলাম। ঠিক আছে, যেহেতু উনি লিখে রাখেন। আর আদার এসেটস আছে 50,000। তাহলে 50 50 1 লাখ দিয়ে দিচ্ছি, আর ওনার টোটাল হচ্ছে 16,65,000। তাহলে 15,65,000 টাকা আমি নগদে শো করে দিচ্ছি, নগদ ও ব্যাংকে। ঠিক আছে, তাহলে দেখেন আমার অ্যাকাউন্টটা মিলে গেছে। এখানে টোটাল অ্যাসেটস কত? 16,65,000। আবার টোটাল ক্যাপিটাল এন্ড লাইবিলিটিস 16,65,000। তাহলে আমার ব্যালেন্স শিটটা হয়েছে। স্বাভাবিক সাইজ থেকে এভাবে মিলিয়ে দিতে হবে, এটা প্র্যাকটিস। সেভ ইন কন্টিনিউতে আমরা পরের পৃষ্ঠাতে যাবো, লাইবিলিটিস নাই, তার মানে জিরো। ওনার এক্সপেন্সটা কিরকম, হ্যাঁ, পারিবারিক খরচটা 2,60,000 টাকা আমরা দেখাইছিলাম, মানে একবারে দেখাই দিই 2,60,000 টাকা। এখানে আমি মাঝে মাঝে এই রিটার্ন গুলোর ক্ষেত্রে এটাই করি, অল এক্সপেন্সেস ইনক্লুডেড দিয়ে দিই, সব খরচ এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, মানে এরকম একটা ফিগার দিই যে যদি ইনকাম ট্যাক্স অফিস ধরেও, ওনারা যদি আলাদা আলাদা করে খরচটা বসা, যাতে এটার উপরে না যায় আর কি, এরকম একটা ফিগার। তো ওনার ইনকাম হচ্ছে 4,50,000 টাকা, উনি হয়তো বা এখানে কত টাকা খরচ করবেন? হ্যাঁ, এখানে প্রায় 60%-এর মতো খরচ দেখানো আছে। ঠিক আছে, লজিক্যাল হতে পারে। 7 কন্টিনিউ দিয়ে দিলাম। এখানে যে আমি এটা দিলাম, আমি আবারও বলছি, আমি একবারে দেওয়াটা বারণ, একবারে দেওয়া যায় না, ভেঙে ভেঙে দেখাই দিতে হবে, এটাই নিয়ম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি, কারণ আমি ব্যবস্থা করে রাখছি যে এটা, এটা যদি অডিটে পড়ে তাহলে এটা আমার ব্যাখ্যাটা কিরকম হবে। আমি এই 2,60,000 টাকাকে বিভিন্ন খাতে ভাগ করে দেখাই দিতে পারবো ওদেরকে। অডিটে যখন পড়বে তখন কিন্তু অ্যাসেসমেন্ট হবে, ওনারা এভাবে আলাদা আলাদা ভাবে পারিবারিক খরচটা প্রদর্শিত করবে। ঠিক আছে। ঠিক আছে, এরপর 7 কন্টিনিউ। অ্যাসেটস, ওনার অ্যাসেটস কি কি আছে এটা একটু দিই আমি, দেখেন। বিজনেস ক্যাপিটাল আছে ওনার 16,65,000 টাকা। বিজনেস ক্যাপিটাল আদার দেন ডিরেক্টর শেয়ার হোল্ডিংস ইন লিমিটেড, এই ঘরটাতে বসাবো। এক মালিকানা ব্যবসার ক্যাপিটালটা সিরিয়ালে 3টা ঘর আছে, এর মধ্যে এই ঘরটাই বসাবো। এখানে যদি টিক চিহ্ন দিই, তাহলে এখানে নেম অফ দ্য বিজনেস আসতেছে, ব্যবসার নামটা চাচ্ছে। ব্যবসার নাম কি? মেসার্স নাজমুল বেড়ি। ঠিক আছে, টোটাল বিজনেস অ্যাসেটসটা কত? 16,65,000। এটা কোথায়? ওই যে আগে যে অ্যাকাউন্টসটা করে আসছি ওখান থেকে অটোমেটিক্যালি এখানে আসে না আর কি, এটা লিখে দিতে হয়। লাইবিলিটিস নাই, জিরো, আমার বিজনেস ক্যাপিটালে চলে আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে ওনার কি আছে? ওনার কি আছে? ওনার কৃষি সম্পত্তি অকৃষি সম্পত্তি কিছুই নাই। ওনার অলংকার আদি আছে, তাহলে এটা গোল্ড হবে। গোল্ড এখানে 20 ভরি দিয়ে দিলাম, এটা দেওয়া আছে। এটার ভ্যালুটা একটু মূল্য অজানা দেখানো আছে, জন্য আমি জিরো দিয়ে দিলাম। এখানে যদি আমি মূল্য বসাতে যাই তাহলে আবার এই ফান্ডিং তৈরি করতে হবে, এটা করুক না, এটা পুরাতন রিটার্ন তো তাই। ফার্নিচার এন্ড ইকুইপমেন্টস এন্ড ইলেকট্রনিক আইটেমস থাকে, ঘরের যে আসবাবপত্র, তাহলে এটা ফার্নিচার একবারে লিখে দিই
ফার্নিচার এন্ড ইলেকট্রনিক আইটেমস ধরেন এখানে আছে 1,40,000 টাকা। এটা পার্সেস ভ্যালু দেওয়া আছে, তাহলে উনি অন্যগুলো ক্রয় করছে 6টা ফার্নিচার ধরে 1,40,000 দেওয়া আছে, এটা দিয়ে দিলাম। ওনার আর কিছু নাই, এখন নিচে নামবো। সিনেমা এখানে নেট ওয়েলথ, এই দেখেন, নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম, গত বছরের নেট অ্যাসেটটা কত ছিল? 16,15,000, 16,15,000। ঠিক আছে, এটা এখানে দিয়ে দিলাম। এখন দেখেন, আমার কিন্তু এখানে মেলানোর প্রয়োজন পড়েনি, কারণ ওনার যা যা আছে সব ঠিকঠাক করে বসায় দিছি উপরে। বুঝতে পেরেছেন? যে কারণে এখানে কিন্তু অটোমেটিক আলটিমেটলি জিরো আসছে। ওনার হাতে নগদে কোনো টাকা নাই, সব টাকা ব্যবসার মধ্যে আছে। সেভিং কন্টিনিউ দিলে পরে আমরা ইনকাম ট্যাক্স এন্ড পেমেন্টের পেজটাতে চলে আসবো। আসলাম, এখানে আসলাম, ওনার ট্যাক্স হলো 5,000 টাকা। এখন ওনার এই 5,000 টাকার একটা চালান এখানে দেওয়া আছে। আপডেট ট্যাক্স পেমেন্টে গেলাম, গেলে পরে ওনার যেহেতু 173 টাকা একটা চালান করা আছে, দেখেন আপডেট এন্ড পেমেন্ট স্ট্যাটাসে আসার পরে এখানে ক্লেম সোর্স ট্যাক্স, যদি ওনার কোনো সোর্স ট্যাক্স মানে ট্রেড লাইসেন্সের কাগজ থাকতো এখানে দিতাম। ঠিক আছে, এই সোর্স ট্যাক্স এর মধ্যে একবার প্রশ্ন করেছিল স্যালারির ইস্যুটা। স্যালারিতে যদি ট্যাক্স কাটা থাকে প্রাইভেট কোম্পানি, তাহলে এখানে স্যালারি আদার্স চাপ দিতে হবে। দিয়ে পরে এখানে ওই প্রতিষ্ঠান থেকে যে আপনি চালান নাম্বারটা কালেকশন করবেন, চালান নাম্বারটা এখানে বসাইতে হবে, বাকি তথ্যগুলো দিতে হবে। মানে ডিপোজিটিং অথরিটি মানে কি, ধরেন আপনি বেক্সিমকোতে চাকরি করেন, তাহলে এখানে দিবেন বেক্সিমকো লিমিটেড। তারপর রেফারেন্স নাম্বার, আপনি বেক্সিমকোর অ্যাকাউন্টস থেকে যে একটা কাগজ আনলেন, টিডিএস কর্তনের একটা কাগজ আপনাকে দিল, ওখানে একটা নাম্বার লেখা থাকবে, এই নাম্বারটা এখানে দিবেন। আর ওই চিঠিটার মানে একটা তারিখ দেওয়া থাকবে, তারিখটা এখানে দিবেন। এখানে চালান নাম্বার যেটা দিবে আপনাকে, চালান নাম্বার দিবেন, চালান নাম্বার না দিলে কিন্তু আবার ক্রেডিট নিবে না। ঠিক আছে, ওটা ওভাবে দিতে হবে। চালান ডেটটা দিতে হবে, চালানের ফিগার যেটা সেটা দিতে হবে। এরপরে ব্যাংক নেই, মানে কোন ব্যাংকে ওনারা চালানটা করছে এটাও দিয়ে দিতে হবে। স্যালারির ক্ষেত্রে ইস্যুটা আমি বলতেছি এটা। ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে ইস্যুটা তাই। দেখেন ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আমি যদি যাই, এই যে আদার্স, এখানে হাতের বাম পাশে আদার্স এ চাপ দিলে পরে এখানে পারপোজ অফ দ্য পেমেন্ট বিভিন্ন অপশন আসছে। কারণ এই ব্যক্তির ট্রেড লাইসেন্স নাই, যদি থাকতো তাহলে আমি কি করতাম, যদি থাকতো তাহলে আমি এখানে ট্রেড লাইসেন্সটা খুঁজে বার করতাম। এই যে 131 নাম্বার, ট্রেড লাইসেন্স রিনিউয়াল সেকশন 131, এখানে চাপ দিতাম, ট্রেড লাইসেন্সের রেফারেন্স নাম্বারটা দিতাম। আর এখানে ট্রেড লাইসেন্সে আপনি আপডেট দেওয়ার জন্য অবশ্যই চালান নাম্বার লাগবে। তো চালান নাম্বারটা অবশ্যই থাকতে হবে, না থাকলে পরে সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করি বা পৌরসভার সাথে যোগাযোগ করে ট্রেড লাইসেন্সের চালান নাম্বারটা আনতে হবে, বাইর করে নিয়ে আসতে হবে। ইদানিং কিন্তু নিচ্ছে না, আগে একটা এখানে ভুলভাল চালান নাম্বার দিয়ে দিল, নিয়ে নিত ট্রেড লাইসেন্স, কিন্তু এখন নিচ্ছে না। এটা মাথায় রাখতে হবে। তার মানে কোনো ডকুমেন্টস ছাড়া আপনি কোনো ডাটা ইনপুট দেওয়া আপনার জন্য রিস্ক, দেওয়া যাবে না। যদি দেন সেটা আইনের ব্যত্যয় হবে। আইনের ভিতরে থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এভাবেই করতে হবে। এই হচ্ছে ব্যাপারটা। ওনার যেহেতু কোনো সোর্স ট্যাক্স নাই, তাহলে ওনার কি আছে, 5,000 টাকা ট্যাক্স আছে, উনি এটা চালান করে আমাকে দিয়েছে। তাহলে ট্যাক্স পেইড উইথ রিটার্ন 173। ঠিক আছে, তাহলে এই চালান নাম্বারটা এখানে আমি লিখি, দেখেন। চালান নাম্বারটা হচ্ছে 2526 001 233 1 008। এই সেইভ চাপ দিই, চালান নাম্বারটা লিখছি তো, চালান নাম্বার ঠিক আছে কিনা একবার চেক করে নিই। 001 23 31 008। ঠিক আছে, তাহলে সেভ চাপ দিলে দেখবেন এটা নিয়ে নিবি। সেভ, এই যে নিয়ে নিচ্ছে, দেখছেন? হয়ে গেছে। তাহলে আমাদের ট্যাক্স পেমেন্ট আপডেট হয়ে গেছে। এখন আমরা রিটার্নটাতে চলে যাব। তাহলে গো টু রিটার্নে চাপ দিয়ে যাবো। এই যে হাতের বাম পাশের সমান নিচে গো টু রিটার্ন লেখা আছে, এখানে চাপ দিয়ে যাবো। এখানে চাপ দিচ্ছি আমি, যাচ্ছে যাচ্ছে, একটু সময় নিচ্ছে। তাহলে আমরা ট্যাক্স এন্ড পেমেন্ট পেজটাতে আবার চলে আসলাম, এখানে দেখলাম সব ঠিকঠাক আছে। আমরা প্রসিড টু অনলাইন রিটার্নে যাব। এখানে রিটার্ন ভিউতে টোটাল রিটার্নটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই তথ্যগুলা, নাম, এনআইডি নাম্বার, এগুলো কিন্তু আমি দেইনি, এগুলো অটোমেটিক্যালি ডিফল্ট করা ছিল। আলটিমেটলি এখানে চলে আসছে। আমরা যে তথ্যগুলো দিয়েছি, টাকার ফিগার গুলো, এই যে এখানে দেখেন 4,50,000 লাভ দেখিয়েছিলাম, ট্যাক্স হয়েছে 5,000, 5,000 পরিশোধ করছি, আর কোনো পরিশোধ করতে হবে না। এটি বোঝাচ্ছে এখানে। এখানে এই যে অ্যাকাউন্টসটা আসছে, বিজনেসের যে তফসিল শিডিউল 4টা এখানে ফিল আপ হয়েছে, আমরা যে তথ্যগুলো দিয়েছিলাম।
ওনার সেলস 45 লক্ষ, গ্রস প্রফিট 6,75,000, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এন্ড আদার এক্সপেন্সেস 2,25,000, কোনো ব্যাড ডেপ্ট এক্সপেন্স নাই, নেট প্রফিট হচ্ছে 4,50,000। ঠিক আছে, ইনভেন্টরি আমরা দিয়েছিলাম 50,000, ক্যাশ ব্যাংক ব্যালেন্স 15,65,000, এরকম ভাবে যেগুলো দিয়েছি এগুলো এখানে আছে। ঠিক আছে, এটা হলো ব্যাপার। তাহলে আমরা চলে যাই। পারিবারিক খরচ যে 2,60,000, এখানে অল এক্সপেন্সেস ইনক্লুডেড কথাটা লিখে দিয়েছিলাম কমেন্টে, তাই কিন্তু আসছে। ঠিক আছে, এরপরে আমরা এই যে আইটা 10B যেটা সম্পদ ও দায়ের বিবরণী, এই যে এটা দেখেন এখানে কিন্তু আলটিমেটলি দেখাচ্ছে, আপনি এটা একটু প্রুফ দিবেন। ঠিক আছে, এখানে ঠিক আছে, আমরা যে ইনপুট গুলা দিয়েছি, ইনপুট গুলা ঠিক থাকলে এগুলা ঠিক থাকবে। এখানে তফসিল হয়ে চালান নাম্বারটা চলে আসছে, ভেরিফাইড করে ঠিক পাইছে। তাহলে আমি সাবমিট রিটার্নের চাপ দিয়ে সাবমিট করে দিই, যে সাবমিট রিটার্নের চাপ দিচ্ছি, আমি আবার দিই, দেখেন সাবমিট রিটার্ন, এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, আপনাকে শেষবারের মতো সতর্ক করতেছে, বলতেছে যে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, আপনি কি রিটার্নটা সাবমিট করতে চাচ্ছেন। ইয়েস দিলেই সাবমিট হয়ে যাবে, আমি ইয়েস এর চাপ দিই, রিটার্নটা সাবমিট করে করে ফেলি। এই চাপ দিচ্ছি, সাবমিট হয়ে গেছে, দেখছেন। সাবমিট হওয়ার সাথে সাথে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে দিচ্ছে, এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপে চাপ দিয়ে এটা ডাউনলোড করে আমরা প্রিন্ট করে নেবো। এখানে ডাউনলোড চাপ দিলে প্রিন্টের অপশন আসবে, প্রিন্টের অপশনে চাপ দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন। এখন আসেন আরো ইনফরমেশন গুলো আমরা কোথায় পাবো, এই ট্যাক্স রেকর্ডে যদি যাই, ট্যাক্স রেকর্ডে চাপ দিলে দেখেন এখানে সার্টিফিকেটও আছে, এই যে এক্সপ্রেস সার্টিফিকেট পিএসআর ভেরিফিকেশন রিকোয়েস্ট, এখানে যদি চাপ দিই তাহলে আমাদের সার্টিফিকেটটা চলে আসতেছে। সার্টিফিকেটটা আপনি দুই ভাবে বাইর করতে পারবেন, সেটা কিরকম, সার্টিফিকেটের মধ্যে ইনকাম এবং ট্যাক্স শো করেও বের করতে পারবেন। আপনি দেখেন এই যে হাতের ডান পাশে প্লিজ চুজ এ ক্রাইটেরিয়া ফর এ কাস্টম সার্টিফিকেট, টোটাল ইনকামটা যদি আপনি সার্টিফিকেট শো করাইতে চান টোটাল ইনকামে টিক চিহ্ন দিবেন, নেট ওয়েলথটা যদি শো করাইতে চান নেট ওয়েলথে টিক চিহ্ন দিবেন, পেড ট্যাক্সে যদি পেড ট্যাক্স কত টাকা ট্যাক্স দিয়েছেন এটা যদি আপনার সার্টিফিকেট আপনি শো করাইতে চান পেড ট্যাক্সে দিবেন। তাহলে দেখেন এগুলা কিন্তু ফিগার গুলো চলে আসছে, এই যে ইনকাম 4,50,000, নেট ওয়েলথ 18,05,000, আর পেড ট্যাক্স হচ্ছে 5,000, দেখছেন। আর আমি এগুলা তুলে দিলে তাহলে এই ফিগার্স গুলা সারা সার্টিফিকেটটা প্রিন্ট হবে। যে নিচে ডাউনলোড চাপ দিলে এখানে প্রিন্ট অপশন সিলেক্ট করলে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন রিটার্নটা কোথায় আছে, এই যে রিটার্নে চাপ দিলে এই যে সাবমিটেড রিটার্নটা, এই যে এটা আপনি প্রিন্ট করে নিতে পারেন। এটা একটা আইডি হয়ে গেছে ওনার, সারা জীবন এখানে থাকবে, আইডি পাসওয়ার্ডটা মনে রাখলে এখানে যে কোনো সময় উনি ঢুকে দেখতে পাবেন। ঠিক আছে, এই চালানটাও আপনি এখানে পাবেন, দেখছেন যে চালানটা আমি ইনপুট করেছি, এটাও এখানে সংরক্ষিত আছে, এই যে ভিউ দেখলে চাপ দিলে হয়ে যায়। বুঝতে পেরেছেন, এগুলো ব্যাপার, চালান। এখন আরেকটা জিনিস দেখাই দিই, রিটার্নটা দেখাই, রিটার্নটা আপনি বাংলাতেও প্রিন্ট করতে পারবেন। এই যে এখানে দেখেন উপরে আমার ছবিটার নিচের দিকে ইংলিশ বাংলা লেখা আছে, এই মুহূর্তে ইংলিশে রিটার্নটা ভিউ করতেছে, আপনি বাংলাতে প্রিন্ট করতে চাইলে বাংলাতে একটা চাপ দিবেন, দেখছেন পুরো রিটার্নটা বাংলা হয়ে গেছে, বাংলাতেও আপনি প্রিন্ট করতে পারছেন। ঠিক আছে, ঠিক আছে, সব ফিগার ফিগার সহ বাংলা হয়ে গেছে না। আচ্ছা, এটা করার সুযোগ আছে, কিন্তু সার্টিফিকেট কিংবা অ্যাকনোলেজমেন্ট বাংলাতে করা যায় কিনা দেখি। হ্যাঁ, আপনি অ্যাকনোলেজমেন্টটা বাংলাতে প্রিন্ট করতে পারেন, যে এটা ইংলিশে ছিল এখানে বাংলা সিলেক্ট করলে এটা বাংলা হয়ে যাবে। সার্টিফিকেটটা দিকে বাংলাতে করা যায় কিনা, সার্টিফিকেটটা আবার বাংলাতে করা যাবে না, সার্টিফিকেট ইংলিশে প্রিন্ট হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন। আশা করি আপনারা কিভাবে ডকুমেন্টস গুলা কালেকশন করবেন সেটা বুঝতে পেরেছেন। আমরা একটা টোটাল রিটার্ন সেটা সাবমিট করেছি এবং ডকুমেন্ট গুলো কোথায় খুঁজে পাবো সেটা দেখতে পাবো, ট্যাক্স রেকর্ডে খুঁজে পাবো। এখন আমরা আরেকটা রিটার্ন দেখবো মূল দুনিয়ায়, হ্যাঁ। একটা রিটার্ন নিয়ে বসি, তাহলে এখান থেকে আমি লগ আউট করে দিই, মানে এই আইডিটা থেকে আমি বের হয়ে যেতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, লগ আউট দিতে হবে কোথায়, এই যে ওনার ছবিটার উপরে, ছবিটার উপর একটা চাপ দিলে এখানে লগ আউট অপশন আসতেছে, তাই না। এই দেখেন প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড লগ আউট, প্রোফাইলে গিয়ে আপনি রিটার্ন সাবমিট করার আগে শুধু প্রেজেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন, প্রেজেন্ট অ্যাড্রেস না বেশ কয়েকটা বিষয়। এই যে প্রোফাইলে আমি চাপ দিলে এখানে কলমের মতো যে দাগগুলা দেখা যায়, তিনটা চারটা জায়গা, কয়টা জায়গা আছে, এই যে 1 2 3 4, চারটা জায়গায় ইনফরমেশন আপডেট করতে পারবেন, কারণ প্রেজেন্ট অ্যাড্রেস তো চেঞ্জ হয় কিছুদিন পর পরে হইতে পারে। আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা এই যে এখানে
কলমের মতো এখানে চাপ দিলে এই লেখাটা টোটালটা বাদ দিয়ে কি করতে পারবেন, এখানে নতুন করে আপনার মতো করে আপনি লিখতে পারবেন, ঠিক আছে? হচ্ছে ব্যাপার। তবে এটা রিটার্ন সাবমিশন আগে করতে হবে, তা নাহলে তো আপনি রিটার্ন একবার সাবমিট হয়ে গেলে ওইটা তো আর চেঞ্জ করা যাবে না। তবে একনলেজমেন্ট সার্টিফিকেট একটা চেঞ্জ করা যায়। যতবার চেঞ্জ করবেন ততবার অ্যাড্রেস দিয়ে সার্টিফিকেট আসবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমরা এখানে ওনাকে লগ আউট করে দিই। এই ছবিটার উপরে চাপ, যদি আমরা মাউসটা রাখি মানে আঙুলের মতো সাইন দেখাবে, আঙুলের সাইনে একটা চাপ দিলেই এখানে লগ আউট অপশনটা আসতেছে। তাহলে লগ আউটে চাপ দিলে আমরা এই রিটার্নটা থেকে বেরিয়ে আসলাম, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা রিটার্ন ঢুকবো। দেখেন 46 07 63 89। আমরা আরেকটা রিটার্ন ঢুকতেছি, পাসওয়ার্ডটা দিচ্ছি। দেখেন আমরা আরেকটা রিটার্ন ঢুকলাম, হ্যাঁ। এই রিটার্নটা আমরা এখন সাবমিট করব। ক্যাপিটাল এটা সাবমিট করবো না, জাস্ট ক্যাপিটাল গেইন যেটা সেটা দেখানোর জন্য এটা আমি দেখাচ্ছি। রেগুলার রিটার্নে গেলাম, আমরা এখন ক্যাপিটাল গেইন যদি দেখাই এটা কিরকম হতে পারে। ক্যাপিটাল গেইনটা একটু দেখাই, দেখেন। ক্যাপিটাল গেইন হলে তো ওনার ইনকাম সোর্স এখানে কি সিলেক্ট করবো, এই যে ক্যাপিটাল গেইনস, ঠিক আছে? আর বাকি সবকিছু সিলেক্ট করলাম না। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা হেড দেখতেছি তো, সো এখন এই হেডটাই দেখি। দেখেন এটার ইফেক্টটা কেমন পাই। আমরা যদি সেভ এন্ড কন্টিনিউ দিই, ওনার এই হচ্ছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, না ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। কোনো রিপিট হ্যাসেলে যেতে চাচ্ছি না। গ্রোস ওয়েলথ ওভার 50 লাখের উপরে আছে ওনার। আমরা এটা ক্যাপিটাল গেইনটা দেখাচ্ছি, এটা সাবমিট করবো না কারণ ওনার আরো বেশ কয়েকটা ইস্যু আছে। দেখেন ট্রান্সফার অফ প্রপার্টি, ল্যান্ড অনলি, ট্রান্সফার অফ প্রপার্টি হাউস বা অ্যাপার্টমেন্ট, সাইনিং মানি ফ্রম ডেভেলপার। দেখেন হেডিং গুলা দেখেন, এগুলো হচ্ছে ক্যাপিটাল গেইনের ইস্যু। কম্পেনসেশন এগেইনস্ট প্রপার্টি একুইজিশন, ট্রান্সফার অফ শেয়ার লিস্টেড কোম্পানি, transfer of share of listed company director sponsor placement shareholder, transfer of share of not listed company private limited company, transfer of business or undertaking, other capital gain subject to reduced rate। তাহলে আমরা এখানে একটা দিয়ে দেখি, ট্রান্সফার অফ প্রপার্টিটাই দেখি, ল্যান্ড অনলি যেটা। ডেসক্রিপশন অফ দ্য প্রপার্টি, ল্যান্ড মানে ডেসক্রিপশনটা কোথায়, জমির মৌজাটা কোথায়, যে জমিটা আপনি বিক্রি করে দিয়েছেন, ট্রান্সফার করে দিয়েছেন, এটা কোথায়, এটা বোঝাচ্ছে। এটা এখানে জিন্দাবাহার লিখেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটা জায়গার নাম জিন্দাবাহার। টোটাল এরিয়া কত শতাংশ জায়গা ধরেন আপনি, এখানে 3 শতাংশ জায়গা, ঠিক আছে? কত সালে জায়গাটা কিনেছিলেন, ঠিক আছে? ধরেন 2000, ওই এক্সাক্ট ডেট সহ, তার মানে ওই দলিলটা তো থাকতে হবে তাই না? আপনার যে দলিলটা ওখানে অবশ্যই লেখা আছে, আহ, যখন রেজিস্ট্রি করা হয়েছিল ডেটটা, দলিলের যে একটা তারিখ আছে, 12/12/2022। ওই যে টিন, টিন দিতে হবে এটা, হ্যাঁ। টিন অফ ভায়ার, যিনি জমিটা এখন কিনতেছে আপনার কাছ থেকে, তার টিন নাম্বার দিতে হবে। সেল ডিড নাম্বার, ডিড নাম্বারটা দিতে হবে 1251। বুঝতেই তো পারতেছেন, এখানে ডিরেকশন দেওয়া আছে, আমি জাস্ট খালি তথ্যগুলো ইনপুট দিচ্ছি। ডেট অফ সেল ডিড, ডেটটা কবে, 30/6/2025-এর ভিতরে হতে হবে ডেটটা অবশ্যই, তা না হলে তো আমরা এখানে দিতে পারবো না। 25/6/2025। সাব রেজিস্টার অফিস কোথায়? সেল ডিড ভ্যালু দেখছেন, ডিড ভ্যালুটা কত, ডিড ভ্যালু 20 লক্ষ। এক্সেস অ্যামাউন্ট রিসিপ্ট ওভার ডিড ভ্যালু, না আমরা যেটা কিনেছি শুধু সেটাই, এর বাইরে কোনো টাকা নাই, মানে যেটা বিক্রি করা হয়েছে। আমি একটা ফিগার দিয়েছি এখানে।
এখানে যদি এক্সেস অ্যামাউন্ট রিসিভড আওয়ার ডিড বিলু থেকেও বেশি টাকা যদি আমরা রিসিভ করি, তাহলে এখানে যদি আমরা লিখি 5 লক্ষ টাকা, তাহলে এখানে ব্যাংকের অপশনে ব্যাংকের নাম দিতে হবে, কোন ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা রিসিভ করেছেন সেটা দিতে হবে। এই জাতীয় কোনো প্রবলেম নাই। যদি থাকে তাহলে সেটার উপরে কিন্তু ট্যাক্স হয়ে আসবে ক্যালকুলেশনে। ওনার ক্ষেত্রে নাই, ব্যাংকের নামটা দিতে হবে এখানে, জিরো। বুঝতে তো পারতেছেন, মানে এটা কঠিন ভাবে নিবেন না। আপনি যখন রিটার্নটা করবেন, একটা রিটার্ন যখন করবেন ক্যাপিটাল গেইনের, তখন কিন্তু ব্যাপারটা আপনার কাছে সহজ হয়ে আসবে। জাস্ট খালি ইনফরমেশন গুলা আপনাকে কালেকশনে রাখতে হবে, যে কিসের বেসিসে আপনি ইনফরমেশন গুলো ইনপুট করতেছেন। কষ্ট পে করেছিলাম, জমির মূল্যটা ছিল 5 লক্ষ, বেচছি কিন্তু 20 লক্ষ, তাই না? ট্যাক্স কত টাকা ট্যাক্স ডিডাক্টেড আছে? ঠিক আছে, 20 লাখের উপরে আমি 8% ধরি, 1,60,000 টাকা ট্যাক্স ডিডাক্টেড আছে। ক্যাপিটাল গেইন 15 লক্ষ, ওনারাই কিন্তু হিসাব করে দিচ্ছে, দেখছেন? ঠিক আছে, হয়ে গেছে কিন্তু। সেভিং কন্টিনিউতে গেলাম, আপনার খরচ দিলাম 1,60,000, তো আপনার এই টিডিএসসি করতে না আছে, তো এখানে খরচটা কত হতে পারে? 5 লক্ষ টাকা দিন। অল এক্সপেন্সেস ইনক্লুডেড হেয়ার দিয়ে আমি সামনে আগাইলাম। ঠিক আছে, অ্যাসেটস এন্ড লাইবিলিটিসে আসলাম। ওনার এখন সম্পত্তি ছিল যেটা, এটা তো সোল্ড আউট হয়ে গেছে, আরেকটা সম্পত্তি আছে কেরানীগঞ্জ। ঠিক আছে, ওই সম্পত্তিটা ওনার ইনহেরিটেন্স, এটা ওখানে 10 শতাংশ জায়গা আছে, ওটার মূল্য হচ্ছে 12 লক্ষ টাকা। ঠিক আছে, ওনার গোল্ড আছে, গিফট বাবদ পাইছে 20 ভরি, এটা জিরো মূল্য। ফার্নিচার এন্ড ইকুইপমেন্টস ইন ইলেকট্রনিক্সে ওনার কিছু পার্সেজ আছে, 8টা পণ্য, 1.5 লক্ষ টাকা পার্সেজ। ওনার গত বছরের নেট ওয়েলথ আছে 55 লক্ষ টাকা। ঠিক আছে, তো এখানে এবছর তো জমি বিক্রি করে আরো টাকা উনি পাইলো। ঠিক আছে, ওনার একটা নন এগ্রিকালচার প্রপার্টি আছে, আহ, তো দিতে হবে, ওটা দিয়ে দিই। নন এগ্রিকালচারে পুরান ঢাকায় জিন্দাবাদ, ওখানে 5 শতাংশ জায়গা ছিল, 3 শতাংশ জায়গা বিক্রি করছে, আর 2 শতাংশ জায়গা এখন রয়ে গেছে। জিন্দাবাদ। ঠিক আছে, মানে জমি এটা পার্চেস করেছিল উনি, 2 শতাংশ জায়গা এখন রয়ে গেছে, যেটা সেটা দিচ্ছে। 3 শতাংশ তো বিক্রি হয়ে গেছে, এটা তো আমরা দেখাইলাম। ঠিক আছে, এটার মূল্য হচ্ছে 45 লক্ষ টাকা, যেটা রয়ে গেছে, মানে বিল্ডিং সহ আছে, তো এই জন্য 45 লক্ষ টাকা। ঠিক আছে, মানে 2 শতাংশ জায়গার উপরে বিল্ডিং আছে, 45 লক্ষ টাকা। আচ্ছা, মানে এখানে কাল্পনিক ফিগার দিচ্ছি, আপনি ফিগারটা কম বেশি কেন এটা চিন্তা করেন না, জাস্ট এই ফরম্যাটটা দেখেন। তাহলে আমরা ওনার দিলাম, এখন ওনার একটা অংশ রয়ে গেছে, এই অংশটা কোনো সম্পত্তি নাই, তার মানে এটা হাতে নগদ আছে 6,50,000। এটা আমরা কোথায় দিয়ে দিব? ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস। ঠিক আছে, আমরা যদি এখানে দিই, তাহলে দেখেন ওনার টোটাল অ্যাসেটস এখন 65 লক্ষ। আমরা যদি আগাই সেভিং কন্টিনিউ দিয়ে, পরের পৃষ্ঠাতে 15 লক্ষ টাকা শুধুমাত্র ওনার ক্যাপিটাল গেইন আছে। ওনার ট্যাক্স, যেহেতু এটা চূড়ান্ত কর দেয় 1,60,000 টাকা, কারণ হচ্ছে ডিড বিলের উপরে তো উনি টাকা নেয় নাই, যদি নিত তাহলে কিন্তু ওখানে 15% ট্যাক্স হয়ে যেত, বুঝতে পেরেছেন? নতুন আইনে কিন্তু এই প্রতিস্থাপনটা হয়েছে। এই 1,60,000 টাকা, এই 1,60,000 টাকা আমাকে পরিশোধ করতে হবে, মানে ক্লেম করতে হবে কোথায়? আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্র্যাটেজি গিয়ে, এখানে গিয়ে আমরা এই যে ক্লেম সোর্স ট্যাক্সে গিয়ে কোথায় দিব? আদার্সে দিব। আদার্সে কি? জমি কেনা বেচা হলো 125 খুঁজে বের করবো, একুইজিশন অফ প্রপার্টি 111, 111তে একুইজিশন অফ প্রপার্টি, সম্পত্তি অর্জন, এটাই একুইজিশন অফ প্রপার্টি, যেটা এখানে টিডিএসটা দিতে হবে, যে আমার জমিটা যখন আমি বিক্রি করেছি,
যখন সাব কাবলা হয়েছে, তখন একটা চালান দেওয়া হয়েছে সাব রেজিস্ট্রার অফিসে। ওই চালান নাম্বারটা এখানে দিতে বলতেছে, এটাই আপডেট করতে হবে এখানে। যদিও যিনি ক্রেতা উনি আসলে ট্যাক্সটা পরিশোধ করে, মানে টাকাটা নিজ ওনার পকেট থেকে দেয়, কিন্তু ক্রেডিটটা পাচ্ছে কিন্তু বিক্রেতা, এটা মাথায় রাখতে হবে। কারণ ইনকামটা হয়েছে আলটিমেটলি কার, যে ইনকামের জন্য ট্যাক্সটা দেওয়া হয়েছে, ইনকামটা তো হয়েছে যিনি বিক্রেতা তার। এই জন্য টাকাটা কার পকেটে গেছে, কার পকেট থেকে গেছে, মানে যিনি ক্রেতা, কিন্তু ক্রেডিটটা পাচ্ছে আবার বিক্রেতা, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখেন এখানে আপডেট দিব। এখানে যদি আপডেট দিই, আমি একটা একুইজিশন অফ প্রপার্টি ডিপোজিটিং অথরিটি, আমি একটা কাল্পনিক চালান নাম্বার দিচ্ছি, চালান নাম্বারটা এখানে নাই, ঠিক আছে আমার কাছে। কাল্পনিক চালান নাম্বার দিয়ে কিন্তু নিবেন। ঠিক আছে, আমি প্রসেস বা প্রক্রিয়াটা দেখাচ্ছি, এটা কি দিয়েছে। ধরেন এখানে যিনি ভায়ার উনি দিয়েছে ডিপোজিটিং অথরিটি চালানটা। ঠিক আছে, বাইরের নামটা দিয়ে দিবেন, রেফারেন্স নাম্বার, ওই চালান নাম্বার যেটা থাকবে ওই ইস্যু সম্পর্কিত কোনো রেফারেন্স নাম্বার, ডেট 25/6/2025, চালান নাম্বার 24/85/79, ডেট অফ চালান ধরেন 25/6/2025, চালান অ্যামাউন্ট 1,60,000, ক্লেম অ্যামাউন্ট 1,60,000, ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। চালান নাম্বার কালেকশন করতে হবে, চালান নাম্বার, চালান ছাড়া আপনি চালান আপডেট দিতে যাবেন না, চালান নাম্বার লাগবেই। চালান নাম্বার এটা করদাতাই আপনাকে ব্যবস্থা করে দিবে। চালান নাম্বার উনি কোথায় পাবে, উনি সাব রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করে ওখান থেকে চালান নাম্বার নিয়ে আসবে। ঠিক আছে, এই যে আপডেট নিয়ে নিচ্ছে, দেখছেন আমার চালান নাম্বারটা ঠিক ছিল। আচ্ছা, এখন আমরা গো টু রিটার্নে যাব। গো টু রিটার্নে গিয়ে রিটার্ন ইফেক্টটা দেখবো। এই দেখেন 1,60,000 টাকা পেয়েবল ছিল, আমি আপডেট দিয়েছি 1,60,000 টাকা, এখন আমার কাছে কিছুই পাবে না। প্রসিড টু রিটার্ন দিলে আমি রিটার্ন ভিউটা দেখতে পাবো। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। যে এখন যে সমস্যাটা, আরেকটা জিনিস আমি একটু শেয়ার করি, এরপর আপনি সাবমিট করে দিবেন। সেটা হচ্ছে, এখানে যদি দলিল মূল্য থেকে বেশি টাকা থাকে তাহলে ইফেক্টটা কি হয়। এখানে তাহলে আমি যদি এখানে দলিল মূল্য ছিল আমার 20 লাখ, আমি 20 লাখই বলছিলাম বিক্রি করছি, তো আমি আরো 5 লাখ টাকা পাইছি ব্যাংকের মাধ্যমে, ধরেন 5 লাখ, এটা এখানে দিয়ে ইফেক্টটা দেখি আমরা, হ্যাঁ। 5 লাখ, ব্যাংক ধরেন এবি ব্যাংকে পাইছি, ব্রাঞ্চ কোথায়, ঢাকা। অ্যাকাউন্ট নম্বরও কিন্তু চাচ্ছি, এগুলো এপিআই করার সুযোগ, একজাক্ট নাম্বারটা দিতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু হবে না, আপনি কিন্তু পরে ব্যাখ্যা দিতে পারবেন না। তাহলে এখন আমার ক্যাপিটাল, ক্যাপিটাল গেইন 15 লাখ, কিন্তু ক্যাপিটাল গেইন এক্সেস অ্যামাউন্ট রিসিপ্ট আরো 5 লাখ অ্যাড হয়েছে, এটার উপরে কিন্তু ট্যাক্স হয়ে যাবে, এবং সেটা আমাকে চালানের মাধ্যমে দিতে হবে। গিয়ে দেখি, সেভ এন্ড কন্টিনিউ গিয়ে 20 লাখ টাকা আমার এখানে ফান্ডিং এ আসছে, আমি এটা দেখি সরিয়ে এখানে নগদে দিই। ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউতে গেলাম। দেখেন এখন আমাকে বলতেছে 20 লক্ষ টাকা আমার ইনকাম, 1,65,000 টাকা, 5,000 টাকা পেয়েবল করতে বলতেছে। ওই যে 5 লাখের উপরে 5,000 টাকা ট্যাক্স হয়েছে, মানে কি হচ্ছে, এটা রেগুলার রেটে হচ্ছে, বুঝতে পেরেছেন। এটাই বলতেছে ব্যক্তির ক্ষেত্রে রেগুলার হবে আর কি। বুঝতে পেরেছেন ব্যাপারটা, ইফেক্টটা আশা করি দুইটাই বুঝতে পেরেছেন। দেখি আর কেউ কেউ কোনো প্রশ্ন করেছে কিনা। স্যার, কোচিং বিজনেসে গ্রস প্রফিট কত পার্সেন্ট হবে, কোচিং বিজনেসে গ্রস প্রফিট কত পার্সেন্ট নেবেন আপনি। স্বাভাবিকভাবে কোচিং বিজনেসে আপনি যেটা পান, আপনি তো এখানে সার্ভিস বিজনেস, এটা প্রফেশনাল ইনকাম। প্রফেশনাল ইনকামের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যা পাবেন সেটাই হচ্ছে আপনার গ্রস প্রফিট। এরপর এখানে 1/3 বাদ দিবেন। ঠিক আছে,
মানে এখানে তো আপনি প্রোডাক্ট কিনে আরেকজনের কাছে সেল করতেছেন না, বুঝতেছেন না বিষয়টা? আপনি জিবিটা এখানে কেন ধরবেন কোচিং বিজনেসে? এখানে কি প্রত্যক্ষ খরচ আছে? প্রত্যক্ষ খরচ যদি না থাকে তাহলে সেটাই হচ্ছে গ্রস প্রফিট। ট্যাক্স রিফান্ডে দেখান ভাইয়া, যে রিফান্ডটা দেখাচ্ছি। একটা বিষয় আমার জানার ছিল, আমার প্রশ্ন আছে, প্রশ্ন অনেকেরই প্রশ্ন হচ্ছে, উদয় হচ্ছে। ঠিক আছে, প্রশ্নের উত্তর, কয়েকজনের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। রিফান্ডের ইস্যুটা, রিফান্ড যদি আমার করা থাকে আগে, আমি ক্লেম করব। যেমন ধরেন এই ভদ্রলোকেরই রিফান্ড করা আছে 10,000 টাকা, তাহলে আমরা কোথায় যাব? ট্যাক্স আপডেট পেমেন্টে যাব, এই যে এখানে ট্যাক্স আপডেট, ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাব, এখানে গেলাম। এখানে দেখেন রিফান্ড আছে, রিফান্ড, এই যে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড। এখানে যদি চাপ দিই তাহলে রিফান্ডটা করে রাখছিলেন গত বছর, তাহলে এখানে কি চাইছে? যে অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, এখানে আমি 24-25-এ করে রাখছিলেন। রিটার্ন রেজিস্টার নাম্বার, আপনি যে রিটার্নটা জমা দিয়েছিলেন গত বছর, ওইটার acknowledgement একটা নাম্বার আছে, ধরেন 162 নাম্বার। কত তারিখে সাবমিট করেছিলেন? ধরেন 29শে নভেম্বর 2024। ঠিক আছে, কোথায় সাবমিট করেছিলেন? ধরেন আপনি সাবমিট করেছিলেন করঞ্চল 2 ঢাকাতে। রিটার্ন ফাইলিং সার্কেল, সার্কেলটা কত? সার্কেল ধরেন 33। রিফান্ড অ্যামাউন্ট কত দাবি করে রাখছিলেন ওই রিটার্নটাই, যেহেতু গত বছর আপনি ই রিটার্ন জমা দেননি, ম্যানুয়ালি দিয়েছেন। আর যদি ই রিটার্ন দিয়ে থাকতেন তাহলে কিন্তু এখানে রিফান্ডে চাপ দিলেই গত বছরের ফিগারটা এখানে চলে আসতো। আচ্ছা, রিফান্ড অ্যামাউন্ট ধরেন আপনি, আপনার 2,000 টাকা রিফান্ড করা ছিল, অ্যাডজাস্টমেন্ট করতে চান এই 2,000 টাকা পুরোটা, তাহলে এখানে সেভ চাপ দিয়েই দেখেন রিফান্ড সেভ হয়ে গেছে। তাহলে আমার পেয়েবল 5,000 ছিল না, এখন গিয়ে দেখি কয় হাজার আছে। গো টু রিটার্নে গেলাম, ঠিক আছে, রিটার্নে এসে এই যে দেখেন এখন 2,000 টাকা রিফান্ড এখানে অ্যাডজাস্টমেন্ট করে ফেলেছি, 3,000 টাকা আমাকে চালান দিতে বলতেছে। বুঝতে পেরেছেন? আশা করি আপনারা জিনিসটা অনুধাবন করতে পারছেন। ব্যাপারটা কিন্তু কঠিন না, সহজ। আমরা একে একে আয়ের অনেকগুলা খাত দেখলাম, কিভাবে আসলে রিটার্ন গুলা ফিল আপ করতে হয়। আমি এখন কিছু প্রশ্ন নিব। আচ্ছা, আশা করছি যে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে আসলে কিভাবে ট্যাক্স ফাইল করতে হয়। হ্যাঁ, দেখি দু একজনের প্রশ্ন নিব আমরা এখন। হ্যাঁ,